তারপর আর কিছু জানি না। চোখ খুলে দেখলাম আমি এখানে। সঞ্জীব বাবু, কাল রাতে কি হয়েছিল আপনি আপনি ডিটেলসে বলুন আমাদের। আসলে আমি কাজ থেকে ফিরছিলাম আর তখন আমার অটোটা একটা সিগন্যালে দাঁড়ায়। হে হে ওদিকে কি, ওদিকে কি কি? আরে ভেতর থেকে তুমি একটা মেয়ের চিৎকার শুনতে পেলে না? মেয়ের চিৎকার? কি বলছেন কি আপনি? ও বের বললো। কি বলছেনটা কি আরে আপনি? আচ্ছা নাও, এটা তুমি রাখো রাখো। ঘটনাস্থলে আমি যখন পৌঁছলাম তখন দেখলাম যে একটা ছেলে আর একটা মেয়ে ছিল। ছেলেটার হাতে পিস্তল ছিল, গান। দুজনে ঝগড়া করছিল, ধস্তাধস্তি হচ্ছিল। খুন করেছে পুলিশ। এই আরেকটা গুলি। ব্যাস, যখন আমার চোখ খুললো তখন ওই ছেলেগুলো আমার গ্লাভস চুরি করবার চেষ্টা করেছিল আর আমি ওদের ধরে ফেলি। আর আপনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে খুনি আপনাকে এখানে নিয়ে এসছে আর এখানে ফেলে পালিয়ে গেছে। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, ওই জায়গাটা কোথায় যেখানে মেয়েটার গুলি লেগেছিল? না স্যার, আমি জানি না। আচ্ছা, আন্ধারিতে ওই অটো যে সিগন্যালে দাঁড়িয়েছিল, যেখানে আপনি মেয়েটার চিৎকার শুনেছিলেন, সেই জায়গাটা জানেন আপনি? মনে আছে? আই অ্যাম সরি, আমি এ ব্যাপারে আপনাদের হেল্প করতে পারবো না। ইটস ওকে, আপনি চিন্তা করবেন না, আমরা ওই জায়গাটার খোঁজ নিয়ে নেব। কিন্তু কি করে? ওই অটো ড্রাইভারকে জিজ্ঞাসা করব। এত বড় শহরে ওই ড্রাইভারকে আপনি কোথায় খুঁজে পাবেন স্যার? পেয়ে যাব। ওদের নেটওয়ার্ক খুবই ফাস্ট, সারা শহরে ছড়িয়ে আছে। পেয়ে যাব। ওনার নাম, ঠিকানা বা অন্য কিছু জানেন আপনি? ও ও টুপি পরেছিল আর পুরনো গান শুনছিল 90-এর দশকের। আর ওর অটোতে আগুন নেভানোর যন্ত্রও লাগানো ছিল। আর হ্যাঁ, ওর কথাবার্তা দেখে মনে হচ্ছিল ও উত্তর ভারতে থাকে। হ্যালো, কি উত্তর ভারতের লোক? পুরনো গান শোনে, আবার টুপিও পরে, আগুন নেভানোর যন্ত্রও আছে ওর অটোতে। ঠিক আছে, দেখছি। হ্যালো হ্যালো রাজু। হ্যাঁ ভাই, সিআইডি অফিসারেরা একজন অটো চালককে খুঁজছে যে টুপি পরে আর ওর গাড়িতে নাকি একটা আগুন নেভানোর যন্ত্র লাগানো আছে। টুপি ঋষিদ হবে ভাই। হ্যাঁ রাজু, বল। ঋষিদ, কাল রাতে কি আন্ধেরির কোনো সিগন্যালে ছিলিস? হ্যাঁ ছিলাম তো, বল। ওখানে কোনো প্যাসেঞ্জার নেমেছিল নাকি? হ্যাঁ, কিন্তু ও তো অন্ধ ছিল। কি হয়েছে নাকি বল? আরে ওর সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সিআইডির লোকেদেরকে নিয়ে এসেছে, তোর সাথে দেখা করতে চায়। সিআইডি? সঞ্জীব বাবু, দেখে বলুন তো যে এই অটোওয়ালা কিনা। মনে পড়ছে কিছু আপনার? হ্যাঁ স্যার, ইনিই তো ছিলেন। হ্যাঁ, এই ছেলেটা। স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কোনো চিৎকার শুনিনি স্যার। হ্যাঁ স্যার, ইনি চিৎকার শুনেছিলেন, কিন্তু আমার স্ত্রী অসুস্থ ছিল, আমার হসপিটাল যাওয়ার ছিল, তাই আমি ওনাকে ছেড়ে চলে গেছি। আরে ভয় পেও না, তোমায় কেউ কিচ্ছু বলবে না। তুমি বলো এই লোকটাকে তুমি কোথায় নামিয়েছিলে? এই তো এই সিগন্যালে ছেড়েছি স্যার। তারপর ওই সিগন্যাল থেকে কোন দিকে গিয়েছিলেন উনি? এই সামনের গলিটার মধ্যে স্যার। ঠিক আছে, তুমি যাও। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আসুন। আসুন সঞ্জীব বাবু। অটোওয়ালা আপনাকে এই গলির মধ্যে আসতে দেখেছিল। এখানে দুটো রাস্তা আছে, একটা এটা আর একটা ওটা। কিছু মনে পড়ছে আপনার কোথায় গিয়েছিলেন? সঞ্জীব বাবু, একটু মনে করে বলুন যে আপনি এর মধ্যে কোন গলিতে গেছিলেন? একটা পাখির মতো দেখতে মূর্তি ছিল। চলো আমরা এখান থেকে শুরু করি। সামনে স্যার, এই দেখুন। সঞ্জীব বাবু, দেখুন তো এই মূর্তিটাই কিনা। হ্যাঁ হ্যাঁ, এটাই। অভিজিৎ স্যার, মূর্তি। গুড। এই যে এইটাই। আচ্ছা, এরপরে সঞ্জীব বাবু, এরপর মনে আছে আপনি কোথায় গিয়েছিলেন? 3টে গোল দেখতে পেয়েছিলাম। তোমরা ওই দিকটা দেখো, আমরা এদিকে যাচ্ছি।
স্যার হ্যাঁ, এটা এটা রাউন্ড শেপ, একটা নিচে আর একটা। এরপর 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 এদিকে এদিকে, এই যে। সাবধানে। আরে স্যার, ঘুরে ফিরে সেখানেই চলে এলাম যেখান থেকে শুরু করেছিলাম। আরে সেই জন্যই তো উনি চিৎকার শুনতে পেয়েছিলেন। স্যার, এই জায়গাটা একেবারে জনবসতির মাঝখানে, তাহলে গুলি চলার আওয়াজ কেউ শুনতে পাইনি কেন? কারণ গানে সাইলেন্সার লাগানো ছিল। আসুন, একটা স্টেপ আছে, সাবধানে। না না, ঠিক আছে। কি হলো? আপনারা দাঁড়িয়ে পড়লেন কেন? কি আছে? লাশ পেলেন? সঞ্জীব বাবু, আপনি বলেছিলেন গুলিটা কোনো মেয়ের লেগেছিল। হ্যাঁ হ্যাঁ, মেয়ের গায়ে লেগেছিল। আমি তাকে ছুঁয়ে দেখেছিলাম, ওর গুলি লেগেছিল, রক্ত বেরোচ্ছিল। কেন বলুন, কি হয়েছে? লাশ এখানে আছে, কিন্তু কোনো মেয়ের নয়, কোনো ছেলের। কি? ইজ ডেড। মনে হচ্ছে সেই যে ওই মেয়েটাকে মারার চেষ্টা করেছিল। স্যার, ওনার কথা অনুযায়ী এখানে দুটো গুলি চলেছিল। হয়তো হয়তো এই দ্বিতীয় গুলিটায় মারা গেছে। স্যার, স্যার এখানেও তো রক্ত পড়ে আছে। ওটা যদি ওর রক্ত না হয় তাহলে ওই মেয়েটার হতে পারে। গুলি তো ওর এখানেই লেগেছিল স্যার। যদি মেয়েটার এখানে গুলি লাগে তো আপনি বললেন যে আপনার মাথায় পিছন থেকে কেউ মেরেছিল, তো সেটা দ্বিতীয় গুলি চলার পরে আপনার লেগেছিল নাকি সেটা চলার আগে? না না, দ্বিতীয় গুলিটার পর মেরেছে। স্যার, কি হচ্ছে এসব? কিছু বুঝতেই পারছি না। স্যার, রক্ত তো অনেক বেরিয়েছে। ওই মেয়েটা নিশ্চয়ই আহত। স্যার, না তো কোনো মোবাইল পেয়েছে, না ওয়ালেট, কোনো আইডেন্টিফিকেশন নেই। আর স্যার, ওর হাত আর আঙুলে যে চিহ্ন আছে সেগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন ঘড়ি আর আংটি চুরি করে নিয়েছে। আচ্ছা, এদের দুজনকে ছিনতাইয়ের উদ্দেশ্যে মারেনি তো? আগে এটা খোঁজ নিতে হবে যে মেয়েটা কোথায়। যদি আহত হয় কোনো হসপিটালে থাকবে, আর যদি মারা যায় তাহলে খুনি ও লাশ গুম করার চেষ্টায় রয়েছে। মিসিং পারসন ব্যুরোতে খোঁজ নিয়ে দেখো তো এর ব্যাপারে কিছু জানতে পারা যায় কিনা। বস, ক্রাইম স্পটে ওই জায়গাতে মাটির ওপর যে রক্ত পাওয়া গেছিল, ডিএনএ টেস্ট অনুসারে ওই রক্তটা কোনো মেয়ের। আসলে এই মেয়েটা ওই সময় ওখানে উপস্থিত ছিল না যখন তোমরা গেছিলে, কিন্তু ক্রাইম যখন হয়েছিল তখন ওই মেয়েটা নিশ্চয়ই ওখানে ছিল। আর স্যার, দুর্ঘটনার সময় রাত 11টা থেকে 1টার মধ্যে। ঠিকই তো আছে, সঞ্জীবও তো ওই সময় ছিল 11:30 নাগাদ। হ্যাঁ স্যার, আর সঞ্জীব বাবুকে অজ্ঞান অবস্থায় সেখানে রেখে দেয় যেখান থেকে আমরা ওনাকে পাই। আরো একটা কথা স্যার, দুটো গুলি চলেছিল, মেয়েটার গুলি লেগেছিল আর ও ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছিল সঞ্জীব বাবুর কাছেই। তারপরে স্যার দ্বিতীয় গুলিটা করা হয়েছিল যেটা ছেলেটার লেগেছিল। তার মানে সঞ্জীব বাবু ছাড়াও ওখানে আর কেউ ছিল।
যে ওই আহত মেয়েটাকে ওখান থেকে নিয়ে গিয়েছিল আর সঞ্জীব বাবুকে ওই ফুটপাতে ফেলে গেছিল? স্যার আমি আশেপাশের এলাকায় খোঁজ নিয়েছি, ওখানে কেউই কোনো ছেলে এবং মেয়েকে আসতে বা কোনো আহত মেয়েকে ওখান থেকে যেতে দেখেনি। আচ্ছা, সালুকে একটা কথা বলো, যদি কুনি সঞ্জীবকে ক্রাইম সিন থেকে তুলে নিয়ে গিয়ে ওখানে যেখানে আমরা ওকে পাই, তাহলে হতে পারে ওই লোকটার কোনো ট্রেসেস সঞ্জীবের পোশাকে আছে। খোঁজ নিতে পারবে কে ছিল সে? অবশ্যই খোঁজ দিতে পারবো। তাহলে খোঁজ নাও। স্যার, হ্যাঁ? লাশ শনাক্ত করা গেছে। ওর নাম হলো অনিকেত স্যার, আর ওর বাড়ির লোকজনও হারিয়ে যাওয়ার রিপোর্ট লিখিয়েছিলেন। অনিকেত, দেখুন আপনার ভাই অনিকেতের বডি আমরা বন্ধ কারখানায় পেয়েছিলাম। আপনারা কি বলতে পারবেন উনি কেন এখানে এসেছিলেন? আপনার ভাইয়ের খুন হয়েছে, আশা করব আপনারা আমাদের কাছে কিছুই লুকোবেন না। যদি আপনারা সত্যি না বলেন তাহলে আমরা তো খুনিকে ধরতেই পারবো না। স্যার এরকম কিছু নয় স্যার, গত কয়েকদিন ধরে খুবই অদ্ভুত বিহেভ করছিল। অদ্ভুত মানে? প্রায় বাইরে থাকতো স্যার, সারাদিন। আমরা অনেকবার জিজ্ঞাসা করার চেষ্টা করেছি, কিন্তু কিচ্ছু বলতো না। গতকাল সকালেও 11টা নাগাদ চলে গেছিল, কোথায় গেছিল কিচ্ছু বলেনি। সারা দিন ধরে স্যার ঘরে ফেরেনি, সকালে উঠে দেখি সারা রাতেও বাড়ি ফেরেনি। তারপরে গিয়ে আমি পুলিশের কাছে কমপ্লেন করি। তো সারাটা দিন ফোনে কোনো কথা হয়নি? স্যার আমি ওকে সারাদিন ধরে ফোনে কল করছিলাম, কিন্তু ফোনেই পাচ্ছিলাম না ওকে। এরকম কবে থেকে চলছিল? স্যার জানি না কবে থেকে, গত কয়েক বছর ধরে তো সিঙ্গাপুরেই ছিল। এই তো কিছু মাস আগেই ইন্ডিয়া এলো, তখন থেকেই এরকমই বিহেভ করছিল। সিঙ্গাপুরে কি কাজ করতেন ইনি? ওখানে হোটেলে জব করতো। এ বিবাহিত ছিল? না স্যার, বিবাহিত ছিল না। কোনো মেয়ের সাথে এর সম্পর্ক ছিল? কারণ মরার আগে ও কোনো মেয়ের সঙ্গে ঝগড়া করছিল। জানি না স্যার, আমরা কিছুই জানি না এর কোনো মহিলার সঙ্গে কোনো অ্যাফেয়ার বা বন্ধুত্ব আছে কিনা, কিছুই জানি না। স্যার, স্যার এনাদের থেকে অনিকেতের নাম্বার নেই আর কল রেকর্ডস চেক করি স্যার, তাতে জানতে পারি যে একটাও মেয়ের নাম্বার নেই স্যার, শুধু ছেলেদের সঙ্গেই কথা বলতো, আর বেশিরভাগই ওর সঙ্গে যারা কাজ করতো তাদের। আর স্যার মৃত্যুর আগেও ও কাউকে ফোন করেনি নিজের ফোন দিয়ে। কোনো মেয়ের নাম্বার পাওয়া যাচ্ছে না, এটা তো খুব অবাক কাণ্ড। স্যার খুবই সাদাসিধে লোক ছিল, শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতো। ঠিক আছে, আপনারা যেতে পারেন। যদি দরকার হয় আপনাদের ডেকে নেব। স্যার কালকে কারখানায় যাওয়ার আগে এই অনিকেত সারাদিন একই জায়গায় ছিল। কোন জায়গায়? স্যার কফি শপ। স্যার এর ক্রেডিট কার্ডের বিল থেকে এটা প্রমাণিত হয় যে এ সারাদিন ওই কফি শপে ওর ক্রেডিট কার্ড সোয়াইপ করেছিল। হ্যাঁ স্যার, ওর ফোনের লাস্ট লোকেশন ওই কফি শপই ছিল। কোন কফি শপ ছিল ওটা? পিলো কফি শপ। যাও ওই পিলো কফি শপে আর খোঁজ নাও ও সারাদিন বসে কি করছিল। স্যার, বস, কি খবর নিয়ে এসেছো? এমন খবর এনেছি যেটা আমাদের কাছে খুব জরুরি। কি? এর পোশাকের মধ্যে আমি কয়েকটা আলাদা আলাদা ডিএনএ স্যাম্পল পেয়েছি। কিছু মানে? কিছু মানে 5 জন লোকের ডিএনএ স্যাম্পল পেয়েছি। 5? হ্যাঁ 5, আর এই 5 জনই মেয়ে। আর সঞ্জীবের জামা কাপড় থেকে আমরা 2 ধরনের ডিএনএ পেয়েছি, আর এই দুটো স্যাম্পল অনিকেতের জামা কাপড় থেকে পাওয়া স্যাম্পলের সঙ্গে ম্যাচ করে গেছে। মানে 5 জনের মধ্যে 2 জন যারা অনিকেতকে ছুঁয়েছিল, ওরা আবার সঞ্জীব বাবুকেও ছুঁয়েছিল। তার মানে অভিজিৎ, এই পুরো কাজটা দুটো মেয়েই করেছে।
আচ্ছা এই ছবিটা দেখুন, আপনি একে চেনেন? কালে সারাদিন এখানে আপনার ক্যাফেতেই ছিল। হ্যাঁ স্যার, এ কালকে সারাটা দিন এখানেই ছিল, আর রাতে এই ধরুন 10:30 আশেপাশে এখান থেকে বেরিয়েছিল। এ একা ছিল নাকি এর সাথে আরো কেউ ছিল? নিতু, এদিকে একটু এসো। এই ফটোটা একটু দেখো, এ কালকে এখানেই ছিল না? এনাদেরকে এটা বলো যে এ কালকে একা ছিল না কারোর সাথে ছিল। ইনি তো অনিকেত। ইনি কখনো একা আসতেন না, সবসময় ভিড় নিয়ে আসতেন। মহিলা আর মেয়েদের ভিড়। আর শুধু কালই নয়, ইনি আমাদের রেগুলার কাস্টমার, প্রায়ই এখানে আসেন। আচ্ছা ও রোজ একই মেয়ের সাথে আসতো না আলাদা আলাদা? আলাদা আলাদা আসতো স্যার, আর দিনে কম করে 3 থেকে 4 জন। খুবই পাকা খেলোয়াড় ছিলেন ইনি। একবার তো আমি ওনাকে জিজ্ঞাসাও করেছিলাম যে এতগুলো মেয়ের সাথে বন্ধুত্বটা হলো কি করে। তো উনি আমাকে বলেছিলেন যে ওনার মোবাইলে একটা অ্যাপ আছে, কোনো ডেটিং অ্যাপ, ওখানেই ওনার এই মেয়েগুলোর সাথে পরিচয়। কিছু জানতে পেরেছো? হ্যাঁ স্যার, অনিকেতের ডেটিং অ্যাপের ব্যাপারে জানা গেছে। ওই অ্যাপটার নাম ম্যাচ আপ। ম্যাচ আপ? এটা দুজনের সাথে বিয়ে দেওয়ার কোনো অ্যাপ নয় তো? হ্যাঁ স্যার, ওই রকমই কিছু। কিন্তু অনিকেত এই অ্যাপের ভুল ব্যবহার করেছে। ও এই অ্যাপের সাহায্যে এতগুলো মেয়ের সঙ্গে কন্ট্যাক্ট করেছে স্যার, আর ওদের সঙ্গে বন্ধুত্ব করেছে। আর মনে হচ্ছে বিয়েও কাউকেই করতে চায়নি, শুধুমাত্র টাইম পাস করছিল। এই অ্যাপে শুধুমাত্র চ্যাটিংই হয়, আর কারো নাম্বার এই অ্যাপে শো করে না স্যার। স্যার আমরা অ্যাপ ডেভেলপ কোম্পানি থেকে 4টে মেয়ের ব্যাপারে খোঁজ নিয়েছি, অনিকেত যাদের খুব টাচে ছিল। ইনফ্যাক্ট মার্ডার হওয়ার দিনও ওদের সঙ্গেও ক্যাফেতে দেখা করেছিল। পুরবি কথা বলছে। প্রথম মেয়েটা হলো মোনা। হ্যাঁ, আমি দেখা করেছিলাম ওনার সাথে কফি শপে এই 4টে নাগাদ। কফি খেয়েছিলাম আর একটু কথাও বলেছিলাম আমরা। তারপর আমাকে বেরোতে হলো, আমার কিছু আর্জেন্ট কাজ ছিল। স্যার এ বলছে যে কফি শপের পরে ও বিউটি পার্লারে গিয়েছিল, আর ওখান থেকে একটা মুভির প্রিমিয়ারে। দ্বিতীয় জন হলো রূপালী। তাহলে বলো, তোমার কি বক্তব্য? ও অনেক দিন ধরে আমার পিছনে পড়েছিল, খালি বলতো দেখা করো দেখা করো। ভীষণই বোরিং ছিল, আই টেল ইউ। ওর সাথে 1 কাপ কফি যে আমি কিভাবে খেয়েছি, আর কফিটা শেষ হওয়ার সাথে সাথেই আমি ওখান থেকে বেরিয়ে গেছি। ও বলেছিল স্যার ও অনিকেতের সঙ্গে 6টার সময় দেখা করেছিল, আর তারপরও ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করতে আন্ধেরি গিয়েছিল। আর তৃতীয় অঞ্জু স্যার। ওর সাথে তো সময়টা বুঝতেই পারিনি। কত ভালো ভালো কথা বলতো, আপনি জানেন আমরা সেদিন কত কথা বললাম। হঠাৎ করে ও বললো ওকে কোথাও যেতে হবে, আমরা ডিসাইড করলাম যে আমরা আবার দেখা করব, আর তারপর চলে গেল। এই মেয়েটা কফি শপ থেকে বাইরে বেরই হয়নি। এর স্টেটমেন্ট অনুযায়ী ও কফি শপেই বসেছিল কফি শপ বন্ধ হওয়া পর্যন্ত, 12টা অবধি। স্যার এদের স্টেটমেন্ট আমরা ক্রস চেক করেছি, ঠিকই বলছে। স্যার সঞ্জীববাবু বলছেন কোনো মেয়ের গুলি লেগেছিল। এদের 3 জনকে চেক করা হলো, কিন্তু কোনো আঘাতের চিহ্ন নেই। তোমরা তো 4টে মেয়ের কথা বলেছিলে, তাহলে চতুর্থ মেয়েটি গেল কোথায়? স্যার 4 নম্বর মেয়েটা হলো এরিকা। আমরা এই অ্যাপের সাহায্যে ওর সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু ও কোনো রেসপন্স করেনি। তাহলে এক কাজ করো, ওই মেয়েটার সঙ্গে গিয়ে দেখা করো। রজত, তাড়াতাড়ি রেডি হও। আর কত সময় নেবে? এতটা সময় তো মেয়েরাও নেয় না। আসছি বাবা, জাস্ট 2 মিনিট। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন, কাকে চাই? এরিকা। হ্যাঁ আমি, কিন্তু আপনারা? সিআইডি। সিআইডি? এসব কি? হ্যাঁ কি হয়েছে স্যার? স্যার কোনো প্রবলেম হয়েছে? আপনাকে আমরা মেসেজও করেছিলাম ম্যাচ আপ অ্যাপ থেকে। আপনাকে সিআইডি ব্যুরোতে আসতে বলেছিলাম, আপনি আসেননি, তো আমাদের আসতে হলো। ম্যাচ আপ অ্যাপ? এটা কি? ডেটিং অ্যাপ। ডেটিং অ্যাপ? তুমি এই ডেটিং অ্যাপে কি করছো? হ্যাঁ শোনো, ওনাদের কোনো ভুল হচ্ছে, আমি কোনো ডেটিং অ্যাপে নেই। সেটা কিভাবে হতে পারে? আপনার প্রোফাইল আছে, আপনার ডিসপ্লে পিকচার রয়েছে। শুনুন,
আমি একজন বিবাহিতা, আমি কোনো ম্যারেজ সাইট বা ডেটিং অ্যাপে নেই। ইনি আমার হাজব্যান্ড রজত, আর আমি ওনার সাথে বিয়ে করে খুব হ্যাপি। আমার এসব করার কোনো প্রয়োজন নেই। ম্যাডাম, আপনি যদি সত্যি বলেন তাহলে এটা কি আপনার প্রোফাইলে এই ডেটিং অ্যাপে কি করে? দেখুন, আমি সত্যি বলছি, আমি জানি না এটা কি। আমি এরকম কোনো প্রোফাইলই বানাইনি। তো আপনি এটা বলতে চাইছেন যে আপনার নামে কেউ ফেক আইডি বানিয়েছে? আচ্ছা, আপনি কোনো অনিকেত নামে কাউকে চেনেন? অনিকেত? এই লোকটা? না স্যার, আমি একে চিনি না। স্যার, কি করছেন আপনারা? কেন আমাদেরকে ডেকেছেন? আমরা আপনাদের বলিনি, কিন্তু অনিকেত, যার সঙ্গে আপনারা কফি শপে দেখা করেছিলেন, ওর খুন হয়ে গেছে ওই রাতেই। কিন্তু স্যার, আমরা ওকে কেন মারবো? আমরা তো ওকে ঠিকমতো চিনতামই না। ইনফ্যাক্ট এই ঘটনার কিছুদিন আগে তো ওর সাথে চ্যাট হয়েছিল আমার অ্যাপে। হ্যাঁ, আর ওই দিনই তো আমি প্রথমবার দেখা করেছিলাম ওর সাথে। আর আমার সাথে তো ওর সেরকম কোনো শত্রুতাও ছিল না। আর আমি তো ওই অ্যাপেই নেই, এমনকি আমি ওকে চিনিও না। ওই অ্যাপের প্রোফাইলে আপনার পার্সোনাল পিকচার ছিল। সেই পিকচার আপনার ফোন থেকেই নেওয়া হয়েছিল। কোনো স্ট্রেঞ্জারের কাছে আপনার ছবি কিভাবে আসবে? ম্যাম, আমি জানি না আমার ছবি কিভাবে ওর কাছে গেল। আমার ফোন কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল। ফোন চুরি হয়ে গেছে? কোথায়? স্যার, ঠিক জানি না, মনে পড়ছে না। কোনো ব্যাপার না, আপনারা কিছুক্ষণের জন্য আমাদের সাথে কোঅপারেট করুন, আমরা জেনে যাব খুনিকে। ফ্রেডি? সঞ্জীব বাবু, এদের মধ্যে কেউই না যে ওদিন ঘটনাস্থলে ছিল? এদের মধ্যে কেউ নয়। ঠিক আছে, আপাতত আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ। না স্যার, এদের মধ্যে তো কেউ না। স্যার, বাকি তিনজনের মতন ওরও কোনো চোট নেই, কিন্তু কিন্তু ওই মেয়েটার আঘাত ছিল, চলার অবস্থাই ছিল না। কিন্তু সালুকে যে আমাকে বলল ও সঞ্জীবের পোশাকে যে ডিএনএ টেস্ট করেছিল তাতে তো দুটো মহিলার ট্রেসেস পাওয়া গেছে। ঠিক আছে, কিন্তু একজন আহত হতে পারে, আরেকজন সেও তো ওই চারজনের মধ্যে একজন হতে পারে। স্যার, এই চারজনের জল খাওয়ার গ্লাসগুলো ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছি, রিপোর্ট আসবে। স্যার, হ্যাঁ স্যার, ওই দুটো মেয়ের ডিএনএ এই চারজনের সঙ্গে ম্যাচ করেনি। কি ম্যাচ হচ্ছে না? তাহলে মেয়ে দুটোকে পাবো কি করে? এক মিনিট। কি হলো সঞ্জীব? এসিপি স্যার, আমি এই গন্ধটা চিনি। গন্ধ? আমার আফটার শেভ মনে হয় স্যার। না না, এটা ওই গন্ধ যেটা আমি ঘটনাস্থলে পেয়েছিলাম, একদম ওটার মতো।
কফি আর চা? এই গন্ধটা, ঘটনাস্থলে এই গন্ধটাই ছিল। আর আমি পঙ্কজের জামার হাতার ওপরে কফির দাগ পেয়েছি। হ্যাঁ স্যার, ওই সকালে কফি বানাচ্ছিলাম না, তাই একটু পড়ে গেছিল। তার মানে ডক্টর সালুখে ওই ক্রাইম সিনে কফি আর চায়ের মিশ্রিত একটা গন্ধ ছিল। ক্রাইম সিনে না খুনির কাছে? চা আর কফির মিশ্রিত কোনো স্মেল তখনই আসে যখন সে বারবার চা আর কফি বানায়, যেমন কোনো কুক বা কেউ কফি শপে কাজ করলে, যেমন পিলো কফিতে। পুরবি একটা কাজ করো, এরিকাকে জিজ্ঞেস করো যে ওর ফোন পিলো কফি শপের আশেপাশে হারিয়েছিল কিনা। স্যার, স্যার হ্যাঁ স্যার, ওনার ফোন ওখানেই হারিয়েছিল, ওই কফি শপে। এই মেয়েটা এখানে প্রায়ই আসে না? হ্যাঁ, এনাকে দেখেছি তো এখানে। এর ফোনটা হারিয়ে গেছে। তো এর ফোনটা যখন হারিয়েছিল, এখানে ডিউটিতে কে ছিল? হ্যালো, হ্যাঁ ফ্রেডি। ও গুড, ঠিক আছে, আমরা এক্ষুনি ওখানে পৌঁছচ্ছি। পুরবি, স্যার, ফ্রেডির ফোন ছিল। ওই হসপিটালটার খোঁজ পাওয়া গেছে যেখানে ওই আহত মেয়েটা ভর্তি আছে। স্যার, ওই মহিলাই যে অনিকেতের খুন করেছিল? হ্যাঁ, ওই মেয়েটা। আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। স্যার, আমাদের এখন বেরোতে হবে, কিন্তু যতক্ষণ অবধি জিজ্ঞাসাবাদ কমপ্লিট না হচ্ছে কেউ কফি শপ থেকে বেরোবে না। এক্সকিউজ মি, আমি এক্ষুনি আমার বোনকে ডিসচার্জ করাতে চাই। আপনি এক্ষুনি ডিসচার্জ পেপার তৈরি করুন, তাড়াতাড়ি। ডিসচার্জ? কিন্তু উনি তো এখনো কোমায়। দেখুন, আমার এসব জেনে কোনো কাজ নেই, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। আপনি তাড়াতাড়ি করুন please। এভাবে কি করে ডিসচার্জ করে দিই? ওনার প্রাণের থেকেও কি এমন বেশি জরুরি? দেখুন, আমার এত তর্ক করার কোনো সময় নেই, আপনি আমার সঙ্গে তর্ক করবেন না। তাড়াতাড়ি করুন প্লিজ, যেটা বললাম সেটা করুন। এক্সকিউজ মি, আমার দিদি স্বপ্নাকে এক্ষুনি ডিসচার্জ করাতে হবে, এক্ষুনি। ওর বিলের টোটাল অ্যামাউন্টটা বলবেন প্লিজ। এক্সকিউজ মি। মনে হয় খুব তাড়া আছে তোমার। ক্যাফেতে ওই
ফোন কলটা, ওটা আমাদেরই প্ল্যান ছিল। আমরা এটাই দেখতে চাইছিলাম যে ওই আহত মেয়েটার মিথ্যে খবরের জালে কে ফাঁসে। আর তুমি ফেসে গেলে। এটাও ভাবলে না যে সিআইডি তোমাকে ফলো করছে। তুমি নিজেই আমাদের এখানে নিয়ে এসেছো, আর তাই পালিয়ে কোনো লাভ নেই। সেই জন্য তোমার জন্য এটাই ভালো হবে, নিজের অপরাধ স্বীকার করে নাও। অনিকেত আমার দিদিকে জীবন্ত অবস্থাতে মেরে ফেলেছিল। ওদের সিঙ্গাপুরে দেখা হয়েছিল, আর ও ওখানেই আমার দিদিকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। ওরা এঙ্গেজমেন্টও করে নেয়, আর তারপরে বিয়ের কথা বললেই ও এড়িয়েই যেত। আমার দিদি যখনই বিয়ের ডেট ফিক্স করার কোনো কথা তুলতো, তখন সবসময় কোনো না কোনো অজুহাত দিতে শুরু করতো। আর এই ধরুন 6 মাস আগে ও বলল যে ওর মা নাকি খুব অসুস্থ, আর ওর মায়ের চিকিৎসার জন্য টাকার দরকার। আর আমার দিদি নিজের জীবনের সব সেভিংসটা দিয়ে দিয়েছিল। আর ও বলল যে ও সিঙ্গাপুর থেকে ফিরে এসেই আমার দিদিকে বিয়ে করবে। আর টাকা পয়সা নিয়ে অনিকেত সিঙ্গাপুর থেকে মুম্বাই আসে। হ্যাঁ, স্বপ্ন ওর অপেক্ষা করতে থাকলো, আর সেটাও পুরো 3 মাস ধরে। তারপরে একদিন আমি দেখলাম যে ও মুম্বাইয়ের ওই ক্যাফেতে ছিল, তাও আবার অন্য মেয়েদের সাথে। তার মানে ও স্বপ্নাকে বিয়ে করতেই চায়নি? না, ও স্বপ্নাকে ঠকাচ্ছিল। ও স্বপ্নার ইনকাম করা টাকা অন্য মেয়েদের পেছনে ওড়াচ্ছিল। আর আর ওর মাও কিন্তু অসুস্থ ছিল না, কারণ ওর তো কোনো মাই ছিল না। ওর মা তো অনেকদিন আগেই মারা গেছিলেন। তাই তুমি প্রতিশোধ নেওয়ার একটা প্ল্যান করলে। স্বপ্না তো আমার কোনো কথা বিশ্বাস করতে চাইতোই না। ওর ভালোবাসায় অন্ধ হয়ে গেছিল। ওর প্রমাণের দরকার ছিল, তাই অনিকেতের সত্যিটা সামনে আনার জন্য আমি এরিকার ফোন চুরি করি, আর ওর নাম দিয়েই আমি ম্যাচআপ অ্যাপে ওর ফেক প্রোফাইল তৈরি করি, আর অনিকেতের সঙ্গে চ্যাটিং করতাম। আর ও ইজিলি আমার ফাঁদে পড়ে যায়। তারপরে আমি ওকে ওই ফ্যাক্টরিতে আসতে বলি, আর তার সাথে স্বপ্নাকেও আসতে বলি, যাতে ও নিজের চোখে সব কিছু দেখতে পাক। কিন্তু ওই দিন যখন আমি ওখানে গেছিলাম, তখন আমি দেখলাম যে... এটা কি করছো তুমি? হিসেবটা শেষ করে দিচ্ছি। তুমি আমার সাথে যা করেছো তারই শাস্তি এটা। আমি সব জানি তুমি আমার টাকা কোথায় কোথায় খরচ করেছো, আর কত মেয়ের জীবন তুমি নষ্ট করবে। অনিকেত, প্লিজ ড্রপ দ্য গান। অনিকেত প্লিজ, টাকা চাই তোর। তুমি এটা কি করছো? বেরো এখান থেকে, চুপচাপ বেরো এখান থেকে। আরে ছাড়ো ওকে, ছেড়ে দাও। ওকে বললাম না বেরো এখান থেকে। এই, গুলি করে দিলে, গুলি করে দিল। হ্যাঁ, খুন খুন করে দিয়েছে পুলিশ। এই, আরেকটা গুলি কে চালালো? আরেকটা গুলি চালিয়েছে পুলিশ। তুমি জানো, অনিকেতের লাশ পর্যন্ত আমাদের ওই সঞ্জীব বাবু পৌঁছে দিয়েছিলেন। উনি দেখতে পান না, কিন্তু ওনার ওই সংবেদনশীল দস্তানা, সেন্সিটিভ গ্লাভস চোখের থেকে কম না। প্রতিশোধ নেওয়ার জন্য তুমি অনিকেতকে খুনই করে দিলে, কিন্তু এখন তো সারা জীবন জেলেই কাটবে। আর তোমার বোন স্বপ্না, যার জন্য তুমি এই সব করলে, সে তো আগে থেকেই কোমাতে রয়েছে। আর যেদিনও কোমা থেকে ঠিক হবে, সেদিন তোমার কাছেই যাবে, জেলের গরাদের পিছনে। ও নো, আমার ফোনও তো বন্ধ। ফোন বন্ধ, বম ডিটেক্টরও বন্ধ। এগুলো একসঙ্গে বন্ধ হয়েছে, এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। গাড়ির কাছে চলো। না, গাড়িও স্টার্ট হচ্ছে না, লাইটও জ্বলছে না। অদ্ভুত ব্যাপার, একসঙ্গে সমস্ত ইলেকট্রিক ইকুইপমেন্ট বন্ধ হয়ে গেল। ব্যাপারটা কি স্যার? এর কারণ কি হতে পারে?
ও নো, হি ইজ ডেড। স্যার, এই লোকটা আবার ওই লোকটার মতো আত্মহত্যা করেনি তো? না পঙ্কজ, ওর পিঠে দুটো গুলি লেগেছে আর ছাতিতে একটা। এটা তো আত্মহত্যা নয়, মার্ডার। হয়তো এই বেচারা ওদের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। দুটো গুলি করেছে পিঠে, আর যখন পড়ে যায় তখন সামনে এসে বুকে একটা গুলি করে। হাই গ্যাং এর ব্যাপারে কোনো একটা কথা বলতে যাচ্ছিল, সেই কারণে একেও মেরে দিয়েছে। চিৎকারের শব্দ তো আমরা এখনই পেলাম। দেখো তো ওদের আশেপাশে দেখতে পাওয়া যায় কিনা। না কোনো পার্স আছে, না কোনো আইডি। মুখটা দেখে তো চেনা চেনা মনে হচ্ছে। কে হতে পারে? রঘুবীর, সায়েন্টিস্ট রঘুবীর। বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর রঘুবীর নিরুদ্দেশ। আজ সকালে উনি মর্নিং ওয়াকের জন্য বেরোন, কিন্তু আর বাড়ি ফিরে আসেননি। 6 মাস আগে এই লোকটাকে কিডন্যাপ করা হয়। আজকে পাওয়া গেল মৃত অবস্থায়। এই হাতে আর পায়ে দড়ি দিয়ে বাঁধার চিহ্ন আছে। স্যার, স্যার, স্যার এই দেখুন, এই এই গাছটাতে বুলেটস রয়েছে। এখানে এখানে এই দিক থেকে গুলি চালানো হয়েছিল, মানে উনি হয়তো ওই দিক থেকেই পালিয়ে আসছিলেন। যদি ওদিক থেকেই পালিয়ে আসে তাহলে ওখানে কোথাও বেঁধে রেখে দিয়েছিল ওকে। চলো ওদিকটা গিয়ে দেখে আসি। অভিজিৎ, এই দেখো, দুটো আলাদা আলাদা চিহ্ন। এটা জুতোর আর এই পায়ের ছাপ। এই এই খালি পায়ের যে চিহ্নটা দেখছি সেটা হয়তো রঘুবীর বাবুরই হবে। আর জুতোর ছাপটা হয়তো অপরাধীর। না, অপরাধীর জুতোর ছাপ হয় আগে থাকবে, না হলে পিছনে থাকবে। এই দুটো চিহ্ন একসঙ্গে রয়েছে। এর মানে হলো রঘুবীর বাবুর সঙ্গে অন্য কেউ ছিল, যাকে আই গ্যাং বন্দি করে রেখেছিল। হ্যাঁ, রঘুবীর বাবু আর এই দ্বিতীয় লোকটা একসাথে এখান থেকে পালিয়ে যাচ্ছিল। স্যার, স্যার জানি না দ্বিতীয় লোকটার কি হলো, বেঁচে গেছে নাকি নাকি আই গ্যাংয়ের লোকেরা আবার ওকে ধরে নিয়েছে। চলো এই পাশটা গিয়ে দেখে আসি, যদি কিছু পাওয়া যায় ওখানে। ওই গ্যাংয়ের লোকের এখানেই মনে হচ্ছে আছে। Oh no! Oh no! বাইরে কেউ আছে? না। মাই গড, এত রক্ত এখানে, অনেক গুলিও চলেছে। এখানে হয়েছেটা কি? চারদিকটা খোঁজো। না, মারা গেছে। বেচারি, মনে হচ্ছে এখানে ক্যাম্পিং করতে এসেছিল আর ওদের সবাইকে এইভাবে খুন হতে হয়েছে। স্যার, কিন্তু এই হাই গ্যাং নির্দোষদের কেন মারছে? মনে হচ্ছে এরা এই গ্যাং এর ব্যাপারে কিছুটা জেনে গেছিল, যেটা ওদের জানা উচিত ছিল না। স্যার, স্যার বেঁচে আছে। স্যার গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে, কিন্তু রক্ত অনেক বেরিয়েছে। পঙ্কজ,
ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো তাড়াতাড়ি। দেখো, তুমি ভয় পেও না, আমরা সিআইডি থেকে। কি নাম তোমার? তানিয়া। আর আমার বন্ধু। আপনার বন্ধুরা এখন, আচ্ছা আপনার বন্ধুদের উপর হামলা কে করেছে, কে মেরেছে? জানি না, আমরা তো ক্যাম্পিং করতে এসেছিলাম, হঠাৎ করে একটা অদ্ভুত লোক এলো। আমাকে বাঁচিয়ে নাও, আমাকে বাঁচাও। না 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 না, আমাকে বাঁচাও। কে 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 আপনি? আমাকে বাঁচাও, আমি খুব বিপদের মধ্যে আছি। কিরকম কিরকম বিপদ? সব নষ্ট হয়ে যাবে। কি 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 নষ্ট হয়ে যাবে? ওই প্রমাণগুলো ওই লোকগুলো যেন না পায়। এটা আপনি কাদের কথা বলছেন, আর কি রকম প্রমাণ? মনে হয় ওনার মানসিক স্থিতি ঠিক নেই। বাঁচাও আমায়, দাদা বাঁচাও দাদা, আমায়। আপনি শান্ত হন। আমাদের কিছু বন্ধু জঙ্গলে গেছে কাঠ কাটতে, ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তারপর ওরা আপনাকে ঠিকঠাক পৌঁছে দেবে। আপনি একদম টেনশন করবেন না। ওটা ডক্টর রঘুবীর ছিলেন, উনিও মারা গেছেন। আপনারা ঠিক সময় চলে এসেছেন, তো আমিও বাঁচতাম না। আচ্ছা এটা বলো, ওই লোকটা যখন এখানে সাহায্য চাইতে আসে তখন কি হয়েছিল? ওই আমার বয়ফ্রেন্ড সমীর, ও ওনাকে মেন রোডে ছাড়তে গিয়েছিল, আর আর ফিরে আসেনি। আর তারপর কিছু লোক আসে, আর আমাদের উপর গুলি চালাতে লাগলো। জানি না সমীর বেঁচে আছে কিনা। অভিজিৎ, ওখানে যেখানে আমরা ডক্টর রঘুবীরের পায়ের ছাপ পেয়েছিলাম, ওখানে জুতোরও ছাপ পেয়েছিলাম। আচ্ছা ওই জুতোর ছাপটা এই সমীরের নয় তো? হতে পারে, কিন্তু ডক্টর রঘুবীর যে প্রমাণের কথা বলছিলেন সেগুলো কোথায়? ওনার লাশের কাছে তো আমরা কিছুই পেলাম না। আচ্ছা এটাও তো হতে পারে যে ডক্টর রঘুবীর ওই প্রমাণটা সমীরের হাতে দিয়ে দিয়েছিল, আর ও আই গ্যাংয়ের লোকেদের হাত থেকে পালিয়ে গেছে। যদি বেঁচে যায় তো ভালো কথা, কিন্তু যদি ওদের হাতে পড়ে তাহলে বাঁচবে না। এই সমীরকে খুব তাড়াতাড়ি খুঁজতে হবে, ওরা ওকে খুঁজে পাওয়ার আগে। কিন্তু স্যার, এই আই গ্যাং রঘুবীর বাবুকে কেন আটকে রেখেছিল? এই যে জঙ্গলে ব্ল্যাক আউট হয়েছে না, এরা হয়তো জোর করে রঘুবীর বাবুকে দিয়ে এই কাজটা করিয়েছে। একবার যদি আমরা জানতে পারি যে ওরা ডক্টর রঘুবীরকে বন্দি করে কোথায় রেখে দিয়েছিল, তাহলে ওদের খুঁজতে খুব একটা মুশকিল হবে না। জঙ্গলেই কোথাও নিশ্চয়ই আছে। তানিয়া, দেখো, সমীরকে বাঁচানোর জন্য তোমার সাহায্যের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ স্যার। তানিয়া, আগে এটা বলো যে তোমরা যখন এই জঙ্গলে এসেছিলে ক্যাম্পেনিং এর জন্য, তখন তোমরা এখানে কিছু দেখেছো বা শুনেছো যেটা তোমাদের বড় অদ্ভুত লেগেছে? না স্যার। ভালো করে ভেবে বলো, কোনো লোককে দেখেছিলে বা কোনো জন্তুকে, কোনো সাউন্ড, ওইরকম কিছু? হেলিকপ্টারের মতো আওয়াজ ছিল। আমার মনে হলো আমার ভুল হবে, কারণ এই জঙ্গলে হেলিকপ্টার কোথা থেকে আসবে? হতে পারে গ্যাংয়ের হেলিকপ্টার এখানে এসেছিল। একবার যদি এটা জানতে পারা যায় কোথায় ল্যান্ড হয়েছিল, তাহলে ওদের ঠিকানায় পৌঁছে যাওয়া সম্ভব। আচ্ছা তোমরা যখন জঙ্গলে এসেছিলে তখন নিজেদের সাথে জঙ্গলের ম্যাপটা নিয়ে এসেছিলে তো? এই দেখো, এই জঙ্গলের চতুর্দিকে তো গাছে ভর্তি। এখানে এই জায়গাটা খালি, আর এইখানে এই দুটো জায়গাতে গাছ কম। এখানে চান্স আছে। ঠিক আছে, গিয়ে দেখি। রবি পঙ্কজ, তানিয়ার দিকে খেয়াল রেখো। আমরা চেক করছি। ওকে। হ্যাঁ। দয়া, হ্যাঁ এখানটা দেখো, আগুন জ্বালানো হয়েছিল। এই পোড়াকাঠ তো ওখানেও আছে। এই দেখো, এখানে এখানে আর ওইদিকে অনেক জায়গাতে জ্বালানো হয়েছিল, পুরো সার্কেল করা হয়েছিল। হ্যাঁ, যাতে রাত্রে যখন এই চপারটা এখানে ল্যান্ড করবে, ও সিগন্যাল পায় ল্যান্ডিং এর জন্য। যদি চপার এখানে ল্যান্ড করে থাকে, তাহলে ওদের ডেরা এখানে আশেপাশেই কোথাও আছে।
ডিফেন্স এরিয়া, কিন্তু এখানে আশেপাশে তো মিলিটারি কোনো বেসই নেই। হতে পারে কয়েক বছর আগে এটা ডিফেন্স এরিয়া ছিল, দেখলো যখন যে এখানে কেউ নেই, তাই ওই গ্যাংটা এই এরিয়াটাকে নিজেদের আড্ডা বানিয়ে নিল। এই দেখো, মনে হচ্ছে রঘুবীর বাবুকে এখানেই বেঁধে রাখা হয়েছিল, আর ওনাকে দিয়ে জোর করে কোনো কাজ করানো হচ্ছিল। মেমোরি চিপ হতে পারে, কোনো রহস্য লুকিয়ে আছে এর মধ্যে। কি হলো? এটা তো একটা আর্টিকেল, রঘুবীর বাবু যে এক্সপেরিমেন্ট করছিলেন সেটার ব্যাপারে। এটা এমনভাবে কাজ করে যার জন্যে সমস্ত ইলেকট্রিক ইকুইপমেন্ট বন্ধ হয়ে যায়। ও, তার মানে এখানে যে ব্ল্যাক আউটটা হয়েছে সেটা এই ব্যাপারে নয় তো? হতে পারে। এটা তো বোমের ব্লু প্রিন্ট, ইলেকট্রোম্যাগনেটিক পালস ওয়েপন। ও, তার মানে ডক্টর রঘুবীরকে এই আই গ্যাং কিডন্যাপ করেছিল এই কারণেই যে এই ইএমপি বোম বানাতে পারে। আমাদের মনে হচ্ছিল যে কোনো নর্মাল বোম হবে, আরডিএক্স বা বারুদের মতো বোম যা যে কোনো জায়গায় ব্লাস্ট করা যায়। আসলে এটা ছিল ইএমপি বোম, যার ব্যবহার এরা হয়তো করে ফেলেছে। সেই জন্য আমাদের সমস্ত ইলেকট্রিক্যাল গ্যাজেটগুলো কাজই করছিল না, গাড়ি বন্ধ হয়ে গিয়েছিল, মোবাইল ফোন কিছুই চলছিল না। আচ্ছা, এরকম কোনো বোমের ব্যবহার যদি করতেই হতো তাহলে জঙ্গলে কেন করলো? অন্য কোনো জায়গায় করতে পারতো, হসপিটাল, এয়ারপোর্ট, কলেজ, শপিং মল, এরকম ফাঁকা জঙ্গলে কেন? হয়তো এটা ট্রেলার, পিকচার এখনো বাকি আছে। আর এ তো আরো একটা ব্লু প্রিন্ট, আর এতে তো বি লেখা আছে, ইলেকট্রোম্যাগনেটিক পালস ওয়েপন বি, মানে এটা দ্বিতীয় ব্লু প্রিন্ট বোমের। ও, জঙ্গলে যেটা ব্লাস্ট করা হয়েছিল সেটা টেস্ট করার জন্য, এটা দেখার জন্য যে ব্ল্যাকআউট ঠিক করে কাজ করছে কিনা। আসল বোমটা তো অন্য কোথাও ব্লাস্ট হবে, এমন জায়গা যেখানে অনেক ক্ষতি আর ধ্বংস করা যায়। এই ডক্টর রঘুবীর নিজের সাথে কোনো না কোনো ইম্পর্টেন্ট জিনিস নিয়ে গেছে, যেমন বোমের ট্রিগার কিংবা এমন কোনো জিনিস যা দিয়ে বোম ব্লাস্ট হবে না। আর এখন সেই জিনিসটা সমীরের কাছে আছে। সমীর যেন ওদের হাতে ধরা না পড়ে, আর খুব তাড়াতাড়ি ওকে খুঁজতে হবে। ঠিক আছে, তুমি একদম ঠিক হয়ে যাবে, কিছু হবে না তোমার। পুরবি, হ্যাঁ, মেয়েটার অবস্থা তো খুব খারাপ মনে হচ্ছে, এর কিছু হয়ে যাবে না তো? পঙ্কজ জ্বরটা খুব বেড়েছে আর ইনফেকশনটাও ছড়িয়ে যাচ্ছে। আমার পক্ষে যতটা করা সম্ভব আমি করেছি। শি নিডস এ ডক্টর, পঙ্কজ। দয়া আর অভিজিৎ স্যারও এখন এলেন না। পুরবি,
মনে হচ্ছে এরা আই গ্যাংয়ের লোক। করো, তুমি তানিয়াকে নিয়ে এখান থেকে বেরো। অভিজিৎ স্যার আর দয়া স্যারকে খোঁজো, আমি এদেরকে দেখছি। না 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 পুরবি, আমি তোমাকে একা ছেড়ে যাব না। এই আই গ্যাংয়ের সঙ্গে আমরা একসঙ্গে লড়বো। পঙ্কজ, তর্ক করো না, যাও এখান থেকে। না, আমি তোমাকে একা ছেড়ে যাব না, সত্যি বলছি, তুমি যাও। পঙ্কজ, ও নো, এইবার মনে হচ্ছে আমাদের মধ্যে কেউই এখান থেকে কোথাও যেতে পারবে না। এই দাঁড়াও। এই এগোবে না, এই একদম এগোবে না। এই পঙ্কজ, পুরবি, তানিয়া, এরা কোথায় চলে গেছে? আরে পঙ্কজ, তানিয়া এখানে তো নেই। আরে ওদের আবার ওই গ্যাংয়ের লোকেরা নিয়ে গেল না তো? পুরবি, পঙ্কজ, এখানে তো কেউ নেই। আরে এটা তো পুরবির হাতের লেখা মনে হচ্ছে। আরে মনে হচ্ছে আমাদের জন্য কিছু লিখে যেতে চেয়েছিল, তার আগে এখানে কোনো গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আর এর মানে কি? আরে রেডিও, এটাই হতে পারে। হ্যাঁ, কারণ এই নাম্বার স্টেশনে মেসেজগুলো রেডিও ফ্রিকোয়েন্সির দ্বারাই পাঠানো হতো। আর এখন এই ব্ল্যাক আউট হওয়ার পরে মোবাইল ফোনও তো কাজই করছে না, শুধু রেডিওই বাজে যোগাযোগ রাখার জন্য। আর হতে পারে এই ইএমপি বুমের প্রভাব রেডিও ফ্রিকোয়েন্সির উপর হয় না। গাড়িতে রেডিও পড়ে আছে। ওখানে মনে হচ্ছে লাইট জ্বলছে, তাই না? হ্যাঁ, পুরবি আর পঙ্কজকে মনে হচ্ছে ওখানেই নিয়ে গেছে। ওখানে গিয়ে দেখি। এত ঘন জঙ্গলের মধ্যে একটা গ্রাম রয়েছে, কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এত অন্ধকার। না 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 না, গুলি চালাবেন না, আমি আপনাদের কাছে হাত জোড় করছি, গুলি চালাবেন না। বাইরে এসো, বাইরে এসো, আমরা সিআইডি থেকে। আচ্ছা স্যার, আপনারা এসে গেছেন। আপনারা আসার আগে আরো কিছু লোক এসেছিল আর গ্রামে তাণ্ডব চালিয়ে চলে গেল স্যার। কেন, কি করেছে ওরা? স্যার, এখানকার বাসিন্দাদের ঘরে এক একজনের ঘরে ঢুকে ঢুকে জিনিসপত্র ওলট পালট করে দিল। আর ওরা কোন একটা ছেলেকে খুঁজছিল। ওই সমীরকেই খুঁজছে। আচ্ছা, ওই লোকগুলো আসার আগে কোনো ছেলে এখানে এসেছিল আশ্রয় খুঁজতে? না স্যার, কেউ আসেনি। এক একটা ঘরে গিয়ে খুঁজতে হবে, সমীর যেন ওদের হাতে না পড়ে। অভিজিৎ, এক মিনিট, ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে। আচ্ছা, এটা বলুন যে কোনো অচেনা লোক এখানে এসেছে আশ্রয় নিতে বা সাহায্য চাইতে? না,
কেউ না। তাহলে এই দরজায় এত রক্ত লাগলো কি করে? রক্ত? কোথায় রক্ত? আমি জানি আপনাদের কাছে কোনো উত্তর নেই। এই বাড়ির তল্লাশি নিতে হবে আমাদের। আমাকে মেরো না, আমার কাছে কিছু নেই। এই বাইরে বেরিয়ে এসো। কে তুমি? সমীর? আপনারা আমার নামটা কি করে জানেন? তোমার বান্ধবী তানিয়া বলেছে। তানিয়া? তানিয়া ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে, কিন্তু আফসোস তোমার বাকি বন্ধুরা ওরা আর এই পৃথিবীতে নেই। কি? আমি তো ওনাকে সাহায্য করতে গেছিলাম, কিন্তু কি করে জানবো এসব হয়ে যাবে? ওনার নাম ডক্টর রঘুবীর ছিল, খুব বড় সায়েন্টিস্ট উনি। আচ্ছা, উনি কি তোমাকে কোনো জিনিস দিয়েছিল রাখার জন্য বা লুকোনোর জন্য? না স্যার, উনি কিচ্ছু দেননি। উনি তো বারবার শুধু এটাই বলছিলেন যে ওনাকে যেভাবে হোক বাঁচাতে হবে, না হলে ওই লোকগুলো আবার ওকে ধরে নেবে। হঠাৎ করে ওই লোকগুলো চলে এলো আর দুমাতুম গুলি করতে শুরু করলো। স্যার, আমি কোনোভাবে ওখান থেকে পালিয়ে গেলাম আর এখানে এসে লুকিয়ে পড়লাম। এই সমীরের কাছে নেই মানে ডক্টর রঘুবীর ওই জিনিসগুলোকে কোথাও লুকিয়ে রেখেছেন। যেভাবে পুরবী, পঙ্কজ আর তানিয়া ওই অপরাধীদের হাতে পড়ে গেছে, সেইভাবে ওই জিনিসটাও ওদের হাতে পড়ে গেছে। আরো একবার চেক করছি রেডিওটাকে। বস, আমরা সব জায়গায় দেখে নিয়েছি, কোথাও পাইনি। ঠিক আছে, একটা কাজ করো, ফ্যাক্টরিতে ফিরে এসো, প্ল্যান বি শুরু করব। হতে পারে এরা প্রমাণ পায়নি, কিংবা এই সমীর। এবার তো এই ফ্যাক্টরিতে গিয়েই জানতে পারা যাবে। হতে পারে পুরবী আর পঙ্কজ ওখানে আছে। এখানে আশেপাশে কোথাও ফ্যাক্টরি আছে? এখানে তো কেউ নেই। পঙ্কজ, পুরবী, পঙ্কজ, ঠিক আছো তুমি? পুরবী, তোমরা কেমন আছো? হ্যাঁ স্যার, আপনাদের এখানে আসা উচিত হয়নি স্যার। এটা আপনাদের এখানে ডাকার একটা ষড়যন্ত্র ছিল। কি? প্লিজ এখান থেকে চলে যান। ষড়যন্ত্র? কি বলছো তোমরা? হ্যাঁ, ও নো। সাবধানে, সাবধানে, তাড়াতাড়ি সামলাও, সামলাও, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি। সাবধানে। দয়া, ওই দেখো ব্যাটারি। তোমরা পেছনে সরো, পেছনে সরো। তোমরা এখান থেকে পেছনে যাও, পেছনে পেছনে যাও।
সাবধানে যাও, সাবধানে। আই গ্যাং, আই গ্যাং, আই গ্যাং অতিষ্ঠ করে তুলেছে এই গ্যাংটা। আজ পর্যন্ত কোনো গ্যাং বা কোনো অপরাধী আমাদের হাত থেকে বাঁচতে পারেনি। আর এই আই গ্যাং আমাদের হাতের নাগালে কেন আসছে না? কেন ধরতে পারছি না? স্যার, এদের যদি তাড়াতাড়ি ধরা না যায় তাহলে ওরা সারা পৃথিবীতে অপরাধ করে বেড়াবে। হ্যাঁ অভিজিৎ, ওরা দ্বিতীয় কোনো জায়গায় ব্লাস্ট করার আগেই আমাদের সেখানে পৌঁছতে হবে। কিন্তু স্যার, এটা আমরা কি করে জানবো যে দ্বিতীয় বোমটা ওরা কোথায় ফাটাবে? ওরা তো ওখান থেকে পালিয়ে গিয়েছিল। হয়তো এই জিনিসটা ওরা পেয়ে গিয়েছে যা ডক্টর রঘুবীরের কাছে ছিল। অভিজিৎ, তোমার মনে আছে দয়া ওই বাংকারে যে চিপটা পেয়েছিল? হয়তো চিপের ভেতরে ব্লাস্টের ডিটেলসটা আমরা পেয়ে যাব। স্যার, ওই চিপটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল, কিন্তু আমি ওটার কোড ক্র্যাক করেছি। 1 মিনিট স্যার, এই দেখুন। মাই গড, এতে তো কিভাবে বোম বানানো যায় তার ডিটেল দেওয়া আছে, আর সেটা কত বিপজ্জনক। আর কোথায় কোথায় ব্লাস্ট হতে পারে তারও ডিটেলস আছে। গভর্নমেন্ট কম্পিউটার্স, ন্যাশনাল সিকিউরিটি সাইট, এয়ারপ্লেনস। স্যার, প্লেনে যদি ব্লাস্ট হয় মানে আলো নিভে যাওয়া মানেই তো প্লেন ক্র্যাশ। এই বোমটা ততটাই বিপজ্জনক যতটা অন্যান্য বোম, হয়তো তার থেকে বেশি। স্যার, এখানে তো অনেকগুলো জায়গা রয়েছে। এর মধ্যে ওরা কোন জায়গাতে অ্যাটাক করতে চলেছে সেটার যদি খোঁজ পাওয়া যেত। স্যার, তার উত্তর ওই চিপেই আছে। এই দেখুন স্যার। এই বিদ্যুৎ, মেঘ, এগুলো কি? স্যার, এর মধ্যে এই দুটো ওয়ার্ড বারবার ইউজ করা হয়েছে স্যার। আমার যতদূর মনে হচ্ছে ওই যে ব্ল্যাক আউট হয়েছিল এটা সেটারই কোড। না 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 না, এটা নিশ্চয়ই কোনো কোড ওয়ার্ড, কিন্তু এটা ইলেকট্রিকের ব্ল্যাকআউটের কোড ওয়ার্ড নয়। এই কোড ওয়ার্ড ব্লাস্ট যেখানে হবে সেখানকারই এটা। স্যার, প্রথমে তো নাম্বারের সাহায্যে ওরা মেসেজ পৌঁছাতো। এখন আবার নতুন কোনো উপায় বের করেছে এই আই গ্যাং মেসেজ দেওয়ার জন্য। হ্যাঁ, লোকেশকে ডাকা যাক। বিজলি বাদল, BIJLEE BADAL। ওকে, যদি আমরা এই শব্দগুলোকে শব্দ দিয়ে নয় একটা নাম্বার হিসেবে দেখি। সেটা কি করে বলুন তো? আমি বোঝাচ্ছি তোমাকে। ধরে নাও এর নাম্বার 1, বি এর 2, সি এর 3, ডি এর 4। সেভাবেই এ থেকে জেড পর্যন্ত 26টা অ্যালফাবেটের 26টা নাম্বার 1 থেকে 26-এর মধ্যে হয়ে যাবে। এবার যদি আমরা বিজলি বাদল এই শব্দটাকে ডিকোড করি এই নাম্বার দিয়ে, যে নাম্বারগুলো আসবে 2, 9, 10, 1, EE 5, 5, বাদল 2, 1, D 4, A 1, L 12। তাহলে এই ডিকোডিংটা হলো 29101 255 214 112। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 ডিজিট। কিন্তু স্যার, বইয়ের ISB নাম্বার তো 13 ডিজিটের হয়। হ্যাঁ, তাহলে এটা কিসের নাম্বার হতে পারে? 14 ডিজিটের? অভিজিৎ, ধরো এটা ISB নম্বর নয়, অন্য কোনো নাম্বার। আর এটা 29, এই 29 29, আর 10 দিয়ে তো 10ই হয়। আচ্ছা, এটা কোনো ডেট নয় তো? 29শে অক্টোবর? স্যার, 29শে অক্টোবর তো দুদিন আগে ছিল। এবার বাকি রইল 10 নাম্বার। ISB নাম্বার হয় 13 ডিজিটের, তার মানে এই 10 নাম্বার ব্যাপারটা কি? হয়তো এটা কোনো ISB নাম্বার কোনো কিছুর। কিন্তু 13 ডিজিটের ISB নাম্বার শুধুমাত্র বইয়ের ক্ষেত্রেই হয়। নিউজ পেপার, ম্যাগাজিনস বা অন্য এডিটোরিয়ালের জন্য ISSN, তার মানে ইন্টারন্যাশনাল সিরিয়াল স্ট্যান্ডার্ড নাম্বার। তাহলে অভিজিৎ, হতে পারে এই 8টা ডিজিট আছে সেটা ISS নাম্বার, বাকি থাকলো 2টো। ম্যাগাজিন বা পেপারের পেজও হতে পারে। পঙ্কজা, একটা কাজ করো, 29শে অক্টোবর যতগুলো পেপার আর ম্যাগাজিন বেরিয়েছে সেটা লিস্ট বের করো, আর দেখো এই ISS নাম্বার কিসের। স্যার,
স্যার এটা তো কোনো নিউজ পেপারের আইএসএস নাম্বার, মুম্বাই মেল, কনফারেন্সের ব্যাপারে। টার্কি, ইরান, আফগানিস্তান থেকে ডিপ্লোম্যাট এসেছে আমাদের দেশে। 1 নভেম্বরে কনফারেন্স হবে, অয়েল পাইপলাইনের ডিল কনফার্ম হবে। টার্কিশ ডিপ্লোম্যাট মিস্টার হাসানের জন্যই এইসব হচ্ছে, এই অয়েল পাইপলাইনের ডিল। মাই গড, মানে স্যার এই আইগাং এখানেই ব্লাস্ট করবে? ওদের নিশানা টার্কিশ ডিপ্লোম্যাট। মাই গড অভিজিৎ, আজ 1 নভেম্বর। এই ইএমপি ব্লাস্ট তো যে কোনো সময় হতে পারে। গাড়ি কেন বন্ধ করে দিলে? স্যার আমি বন্ধ করিনি, নিজে নিজেই বন্ধ হয়ে গেল। নিজে থেকেই বন্ধ হয়ে গেছে স্যার। ইএমপি মনে হচ্ছে এই জায়গায় ইএমপি বোমের প্রভাব পড়ছে। ওয়াকি ওয়াকিও চলছে না। এসিটা কেন বন্ধ? স্যার সব গাড়ি বন্ধ হয়ে গেছে, আর ওয়াকি টকি কাজ করছে না। নামো তোমরা, কামন ফার্স্ট। স্যার গাড়ি নিজে থেকেই বন্ধ হয়ে গেছে, আর ওয়াকিও কাজ করছে না। গার্ডস কভার করো। স্যার জানি না, হঠাৎ করে সমস্ত গাড়ি থেমে গেল, কোনো ইকুইপমেন্টস কাজ করছে না, আর মোবাইলের নেটওয়ার্কও আসছে না। মিস্টার হাসান, আর ইউ অলরাইট? সমীর, তুমি? সমীর নয়, সূর্য। আসল সমীর তো কবেই মারা গেছে। ও নিজে নিজে মারা যায়নি, ওকে তুমি মেরেছো, আর এখন আসল সমীর সেজে ঘুরে বেড়াচ্ছ। আসল সমীরকে মেরে আমি গ্রামবাসীদের হুমকি দিয়েছিলাম, যদি আমার ব্যাপারে কাউকে বলেছিস তাহলে প্রাণে মেরে দেবো। না না, জেনে শুনে আমি তোমাদের সিআইডি কে ওই ফ্যাক্টরির মধ্যে নিয়ে গেছিলাম, যাতে তোমাদের সবার চিতা ওইখানেই চলে। স্বপ্ন দেখা বন্ধ করো। সিআইডিকে শেষ করার জন্য অনেকে এসেছিল আর অনেকেই চলে গেছে। এবার তোমার কি হবে সেটা আগে ভাবো। অভিজিৎ, অভিজিৎ, গাড়িতে যদি পেট্রোল শেষ হয়ে যায় তাহলে গাড়ি শেষ হয় না, ওতে আবার পেট্রোল দিতে হয়, আর গাড়ি আবার চলতে শুরু করে। আমাদের গ্যাংটা ওই রকমই, আবার পেট্রোল দেব, কিন্তু এইবার গাড়ি কোথায় থামবে সেটা তোমরা আন্দাজও করতে পারবে না। এবারে তোমাদের গাড়ি জেলের গড়াদের পেছনে গিয়ে দাঁড়াবে। তোমাদের গ্যাংয়ের বস কে সেটা তোমরা কখনো জানতে পারবে না।
বলছি, আপনি কে? আমি মানিক। আমি আয়েশের সাথে কাজ করি। এখানে একটা বড় প্রবলেম হয়ে গেছে। প্রবলেম? আয়শার সাথে কি হয়েছে? দেখুন, ও জঙ্গলে কোথাও হারিয়ে গেছে। ওকে খুঁজেও পাচ্ছি না, আর ফোনেও পাচ্ছি না। আর আমাদের ভয় হচ্ছে যে ওর কিছু হয়ে যায়নি তো। স্যার, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ভেতরে আমাদের জন্য ওয়েট করছে, আর আয়েশার ক্রু মেম্বাররাও অন দ্য ওয়ে। কিন্তু আপনারা এটা তো নিশ্চয়ই জানেন যে ওই লাশটা আয়েশারই নাকি অন্য কারোর। আমি একটা জিনিস বলতে পারি, ও না স্কাই ব্লু কালারের টি শার্ট পরেছিল আর ব্ল্যাক কালারের কার্গো পরেছিল আর হাই পনিও পরেছিল। ওর জামা হাফ ডেড বডির সাথে ম্যাচ করছে কিনা এটা তো বলুন। ও, আপনি সেই অফিসার? ইয়েস স্যার। প্রশান্ত? আরে এই তো প্রশান্ত। এক মিনিট, আপনারা কে আর ওকে কি করে চিনলেন? স্যার, আমি মানিক, আর আমরা সবাই আয়েশের সাথে কাজ করি। আরে প্রশান্ত আমাদের গাইড। আয়েশা এনাকে লোকেশন খোঁজার জন্য বলেছিল, আর যখন আয়েশা হারিয়ে গেল তখন এই ওকে খুঁজতে গেছিল। এর এরকম অবস্থা, তাহলে আয়েশা কিরকম অবস্থায় আছে? না না না, না না, আয়েশার কিছু হয়নি, আমি বলছি তো, ট্রাস্ট মি। স্যার প্লিজ প্লিজ আমার বোনকে খুঁজে বাঁচিয়ে নিন স্যার, প্লিজ স্যার, প্লিজ বাঁচিয়ে নিন। দেখো, তোমার বোনকে নিশ্চয়ই আমরা বাঁচাবো। আপনি ওনাকে একটু সাইডে নিয়ে যান। স্যার, এই বডিটা আজ সকালেই আমরা পেয়েছি। এ আমাদের গাইড বাহাদুর। এই বডিটাকে প্রথম দেখেছে। এই প্রশান্ত কি একা গিয়েছিল আয়েশাকে খোঁজার জন্য? হ্যাঁ স্যার, কারণ ও জঙ্গলের সমস্ত রাস্তা চিনতো। যত ভালো করেই চিনুক না কেন, রাতের অন্ধকারে ঘন জঙ্গলে বিনা পারমিশনে, বিনা গাইডে রাতে ঘোরাফেরা নিজে থেকে মৃত্যুকে ডেকে আনা। তোমরা খুব বড় ভুল করেছো। এই বডিটা এইভাবে পেয়েছি, জানি না দ্বিতীয়টা কি অবস্থায় পাবো। আচ্ছা, এটা বলো যে এখানে কোনো হিংস্র জানোয়ার আছে? এরকম কোনো হিংস্র জন্তু নেই। ঘন জঙ্গল, হারিয়ে যাওয়ার ভয় আছে। কোনো জন্তু জানোয়ারের আঁচড় তো মনে হচ্ছে না, কিন্তু এটা ছুরির আঘাত বলে মনে হচ্ছে। একে ছুরি দিয়ে খুন করা হয়েছে। স্যার? হ্যাঁ পূরবী? স্যার, এই ক্যামেরাটা পেয়েছি এখানে। এটা তো আয়েশার ক্যামেরা। হ্যাঁ স্যার, এটা আয়েশা 3 দিন আগে কিনেছিল। এটা চালিয়ে একবার দেখো তো। স্যার, এটা অনই হচ্ছে না। কেন? এটার ব্যাটারি ডাউন স্যার, আর আমাদের কাছে ডিভাইসও নেই এটা চিপ ইনসার্ট করার জন্য। ও মাই গড। আপনারা এইসব শেষ করুন, এগুলো পরে করবেন। আগে আমার বোনকে খুঁজুন। আপনারা বুঝছেন না কেন হারিয়ে গেছে? আমরা খুঁজবো। অনেক বড় জঙ্গল ম্যাডাম, কমসে কম 2 দিন লাগবে পুরো জঙ্গল খুঁজতে। হ্যাঁ স্যার, সূর্যাস্ত হওয়ার পর আমরা কিচ্ছু করতে পারবো না। আপনারা সার্চিং শুরু করে দিন, বাহাদুর আপনাদের নিয়ে যাবে। স্যার, স্যার আমরা জঙ্গলের অনেক ভেতরে চলে এসেছি স্যার। স্যার, এখানে কেউ আসা যাওয়া করে না স্যার। স্যার, এক কাজ করি, আমরা ফিরে যাই, না হলে অন্ধকার নেমে আসবে। এখন তো অনেক আলো আছে, অন্ধকার হয়েছে কোথায়? স্যার, ফিরতেও তো অনেকটা সময় লাগবে না স্যার? তো ওই হিসাবেই বললাম। এত দূর স্যার কেউ আসেই না স্যার, এখানে কিচ্ছু পাবেন না। আরে ভাই, যখন এত দূর চলে এসেছে একটু দেখে নি না ভাই? চলো চলো। আচ্ছা আচ্ছা। তোমরা এই জঙ্গলে ফিল্মের শুটিং করতে এসেছিলে, আর শুধুমাত্র আয়েশাই নিখোঁজ হলো?
আর তোমরা ওকে খোঁজার চেষ্টাই করনি। স্যার আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আর এখানে ওয়েব সিরিজ শুট করার আইডিয়া আয়েশারই ছিল। স্যার আমরা ওকে আনিনি, ও আমাদের এনেছিল লোকেশন দেখাতে। হ্যাঁ স্যার, এই প্রশান্ত গাইড আয়েশার পরিচিত ছিল, আর এ কাছেই থাকতো আর জঙ্গলটাকে ভালো করে চিনতো। আর আমরা তো রাত্রিরে থাকার পর সকালে বেরিয়ে পড়তাম, সব কিছুই ঠিকঠাক চলছিল, লোকেশনও পেয়ে গেছিলাম। আর এরপর আমরা টেন্টের বাইরে আগুন জ্বালিয়ে খাবার বানাচ্ছিলাম। কটার সময়ের ঘটনা এটা? 5টা-6টা নাগাদ। আর তখনই হঠাৎ আয়েশা নিজের ক্যামেরা নিল আর জঙ্গলের দিকে যেতে লাগলো। জঙ্গলের দিকে যাচ্ছিল কেন? ও বলেছিল যে ও আশেপাশের একটুখানি ভিডিও করে হিরণকে পাঠিয়ে দেবে, আর এটাও বলেছিল আশেপাশেই থাকবে আর তাড়াতাড়ি ফিরে আসবে। তারপর অনেকক্ষণ পর্যন্ত যখন ও এলো না, তখন আমাদের মনে হলো যে কিছু গন্ডগোল আছে। এর আগে আমরা কিছু করতাম কি, সেখানে প্রশান্ত চলে এলো, ও জানতে পারলো তো ও নিজেই খুঁজতে চলে গেল। আর ও আমাদের ওখানেই থাকতে বললো। ও বলল যে জঙ্গলটা খুব বিপজ্জনক আর আমাদেরও প্রাণের ঝুঁকি থাকতে পারে, ব্যাস এটা বলেই ও জঙ্গলে ঢুকে গেল স্যার। তার মানে ওই প্রশান্ত আর ফিরে আসেনি, আর তোমরা পালিয়ে গেছো এখান থেকে নিজেদের বাঁচাতে। না স্যার, আমরা ওখানেই ছিলাম যখন চিৎকারটা শুনলাম। 15-20 মিনিট পর্যন্ত একটা মেয়ের। স্যার স্যার ওই চিৎকার শুনে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, আর তারপর আমরা ওখান থেকে পালিয়ে গেলাম। স্যার আমরা খুব বড় ভুল করে ফেলেছি। চিৎকারটা শুনে আমাদের এখান থেকে পালানো উচিত হয়নি, আয়েশাকে সাহায্য করা উচিত ছিল। সত্যিই তোমরা একটা বড় ভুল করেছো। আয়েশার চিৎকার শুনে যদি তোমরা জঙ্গলে ঢুকতে, আয়েশা এখন আমাদের সঙ্গে থাকতো, আর প্রশান্ত ও হয়তো বেঁচে যেত। তুমি তো বলছিলে যে এত ভেতরে জঙ্গলের কেউ আসতে পারে না, এটা কি? স্যার আমি জানি না, কিন্তু এটা আমাদের ডিপার্টমেন্টের কখনোই নয়। জঙ্গলের মধ্যে টেন্ট, দেখছি এর ভেতরে কে আছে। এই কাপড় তো দেখে মনে হচ্ছে কাটা হয়েছে। টেন্ট পিছন দিক দিয়ে কেটেছে, তার মানে সামনে কোনো বিপদ ছিল। ছুরি, এটা দিয়েই কাটা হয়েছে। বাইরে গন্ডগোল হতেই পিছন থেকে কেটে পালিয়ে গিয়েছে। রাতে থাকার পুরোপুরি বন্দোবস্ত ছিল এখানে, বনফায়ার। এই আলু এখানে দেওয়া হয়েছিল। স্যার এত ভেতরে এত রাত্রে থাকার মতন কেউ পাগলই হবে স্যার, না হলে এত ভয়ঙ্কর জঙ্গলে রাতে থাকার কথা ভাববে কে? কোনো নেচার লাভার না কোনো খুনি। এই দেখো, রক্ত। মনে হচ্ছে এখানে এই পাথরের ওপর কেউ বসেছিল, হতে পারে আগুন পোয়াচ্ছিল, আর কেউ ওর ওপর হামলা করেছে। এটা দেখে টেন্টের মধ্যে যে ছিল সে পালিয়ে গেছে। চলো আগে গিয়ে দেখি। স্যার স্যার সূর্য অস্ত যাচ্ছে স্যার, ফিরতেও 2 ঘন্টা কমসে কম লাগবে, ফিরে যাই স্যার। ঠিক আছে, কালকে আবার আসবো। স্যার আমরা আয়েশার টিমকে এই ছবিগুলো দেখিয়েছিলাম, ওরা বলল যে এই টেন্ট ওদের ক্যাম্পের নয়। স্যার, হ্যাঁ পুরবি, আয়েশার ক্যামেরার চিপ। হিরলদি, তুমি এটা মিস করলে। আমি তোমায় বলেছিলাম না আমার সাথে এসো। জানো এখানে এত বেশি গ্রিনারি আছে, লুক এট দিস, এতগুলো গাছ, ইটস সো বিউটিফুল। দিদি আমি হাঁপিয়ে গেছি, মনে হচ্ছে আমি জঙ্গলের অনেক ভেতরে এসে গেছি। জঙ্গল তো পুরো একই রকমের না, আমি রাস্তা খুঁজে নেব, খুব একটা মুশকিল নয়। কেউ আছে নাকি ওখানে? কে ওখানে? আমি ভেসে গেছি এখানে,
আমি কিছু বুঝতে পারছি না এখান থেকে আমি কি করে বাইরে যাব। আই এম সরি দিদি, আমার এখানে আসা উচিত হয়নি। আমার মনে হচ্ছে না যে আমি এখান থেকে বেঁচে ফিরতে পারবো। আমায় ক্ষমা করে দিও। অভিজিৎ, যে কোনো পরিস্থিতিতে এই মেয়েটাকে জিনিসগুলো রোজ ব্যবহার করত, আমি সেই প্রত্যেকটা জিনিস থেকে ডিএনএ স্যাম্পল নিয়েছি, কিন্তু আশ্চর্যের ব্যাপার কোনো স্যাম্পলই আয়েশার ডিএনএ সঙ্গে ম্যাচ করছে না। কি? কিন্তু হ্যাঁ, খুনির ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি। সেটা কি স্যার? বস, এই ডিএনএ প্রোফাইলটা দেখো। এই দুটো ডিএনএ প্রোফাইলই দুটো আলাদা আলাদা লোকের, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে দুটো প্রোফাইলই আমি একই লোকের শরীর থেকে পেয়ে